বসে যাওয়া লাগবে না। আমার কথা হলো যে আমি যদি বসেই যাই তাহলে আমার প্রতিভাকে মানুষ দেখতে পাবে। আমি যে কাজ করতে পারবো, আমার মধ্যে যে কিছু প্রতিভা আছে, আইডিয়া আছে, আমি যে পারবো, এটা যদি আমি নির্বাচন না নামি, কাজ না করি, মানুষ বুঝবে। এখন তো এটা দেখাইতে হবে, না দেখাইলে তো জনগণ ভোট দিবে না, আমার মাঠ তৈরি হবে। এই জন্য আমার কথা ছিল না আমাকে গ্যারান্টি দিতে হবে। তারপর শেষ মেশে দেখা গেল যে মানে কোন দলে আমার ওইভাবে গ্যারান্টি দিতে পারে নাই। পরিশেষে আমি নির্বাচনী কৌশল হিসেবে, নির্বাচনী কৌশলের জন্য আমরা অনেক কিছু অবলম্বন করতে হতে পারে। বাহ্যিক দৃষ্টিতে আপনার কাছে খারাপ মনে হতে পারে, ফরিদগঞ্জ 4 আসন আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। কেন ঘরে ঘরে আওয়ামী লীগ। আওয়ামী লীগের ভোট টানার জন্য এবং হিন্দুদের ভোট টানার জন্য বেস্ট অপশন হলো আপনার জাতীয় পার্টি। কারণ জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের আবার কি ভালো সম্পর্ক না, এটা তো জানেনি। তো সর্বশেষে চিন্তা করলাম যে কি করা যায়। তো জাতীয় পার্টি থেকে নমিনেশনটা নেই। এমন দল থেকে নমিনেশন নিতে হবে যার মার্কাটা মানুষ চেনে। এমন একটা মার্কা নিয়ে গেলাম বোতল মার্কা। আরে বোতল মার্কা চিনাইতে চিনাইতে আমার জীবন শেষ। বোতল মার্কা তো চেনে নাকি? আর এটা হলো লাঙ্গল মার্কা, এটা তো 9 বছর ক্ষমতায় ছিল, এর সাথে সবাই চেনে, ছোট বড় সবাই চেনে। তো এই নির্বাচনী কৌশল হিসেবে মূলত অন্য দল থেকে আমার গ্যারান্টি পাইনি, না পাওয়ার কারণে আমি জাতীয় পার্টিতে নমিনেশন নিয়েছি। জাতীয় পার্টির নমিনেশনটা দেখে এই যে কাকারেলে এদের অফিস। আমি স্বতন্ত্রভাবে নির্বাচনের চেষ্টা করেছিলাম, স্বতন্ত্রতে কিছু নিয়ম কানুন সরকারের ব্যাপারে করা করেছে। 5 লাখ ভোটার আমাদের আসনে আছে। তো 5 লাখ ভোটার হলে 1 শতাংশ ভোটারের স্বাক্ষর লাগবে, অর্থাৎ 5,000 মানুষের স্বাক্ষর লাগবে, 5,000 মানুষের মোবাইল নাম্বার লাগবে, 5,000 মানুষের আবার আপনার ভোটার নাম্বার লাগবে। আইডি কার্ডের নাম্বার না, আইডি কার্ডের নাম্বার আলাদা, ভোটার নাম্বার কি আলাদা। ভোটার নাম্বারের জন্য আবার 16,000 টাকা দিয়ে এই নাম্বারগুলি আমরা কিনেছি। কেনার পরেও এখন যাদের কাছে স্বাক্ষর নিতে যায়, কেউ স্বাক্ষর দেয়, মোবাইল নাম্বার দিতে চায় না, ভয়ে যে মোবাইল নাম্বার যদি কেউ ফোন টোন করে দিতে জেনে যায় অন্য দলের লোকজন। তো এইভাবে মোবাইল নাম্বার দেয়, আবার ভোটার নাম্বার বলতে পারে না। মানে এক কথায় কি এটা একটু কঠিন প্রসেস। শেষে ভাবলাম যে নির্বাচনে যেহেতু নেমেছি, যদি আবার প্রার্থীটা বাতিল হয়ে যায়, নির্বাচন কমিশন থেকে বলছে যদি একটা দিন হেরে ফেরো একটা প্রার্থীটা বাতিল হয়ে যেতে পারে, নির্বাচন করতে পারবেন না। তারপরে ভাবলাম যে এটা তো সন্দেহ থেকে যায়, যদি বাতিল হয়ে যায়, যদি আমাকে আপিল করলে যদি না দেয়। শেষে বাধ্য হয়ে মাত্র কয়েকদিন আগে, 2-3 দিন আগে, মানে তফসিল ঘোষণা 2-3 দিন আগে আমি জাতীয় পার্টির এই অফিসে যাই। যাওয়ার সময় দারোয়ান আমাকে ঠেকিয়ে দিয়েছে, আরে ভাই কোথায় যান? ও স্যারের অনুমতি লাগবে না, ঢুকতে পারবে না। কি স্যারের অনুমতি লাগবে? তারপরে একজনকে একটু রিকোয়েস্ট করে অনুরোধ করে ভিতরে ঢুকেছে। ঢোকার পর পরে একজন বলেন, ভাই আপনি রায়হান যাবেন না? উনি 10টা করে ইলিশ মাছ ছিলেন না আপনি না? জি। ভাই আপনার ভিডিও দেখছি তো। ভাই আপনি তো সেই রকম লোক একজন, এই যে একটা গরু মাংস দিচ্ছিলেন না? হ্যাঁ। এমন থেকে মুহূর্তের মধ্যে সবাই চেনে। প্রেসিডিয়াম সদস্য ছিল রেজাল্ট ভুইয়া নামে একজন, মানে জেএম কাদের পরে ওনাদের অবস্থান। আমাকে দেখে সাথে সাথে নমিনেশন দিয়েছে। কি সাথে সাথে নমিনেশন দিয়ে দিয়েছে, কোন রকম যুক্তি তর্ক কোনো বিষয়। ভাই আপনার মতো লোক আমাদের দরকার, সাথে সাথে নমিনেশন দিয়ে দিয়েছে। এবং ওইখানে যারা উপস্থিত ছিল তারা বলেছে যে ভাই জাতীয় পার্টির ইতিহাসে এরকম ঘটনা কখনো ঘটে না যে একজন লোক আজকে আসছে, আজকে আসার সাথে সাথে নমিনেশন পেয়ে গেছে। দলটা বিতর্কিত হোক আর যাই হোক, মানে এরকম ইতিহাস নেই। তো এখন আমাকে কেন দিল? আমার কাজ দেখে দিয়েছে। ইনশাআল্লাহ আপনারাও কাজ করবেন, এখান থেকে শিক্ষা। কাজ করলে, কাজ আপনি শ্রম দিলে, পরিশ্রম করলে এটা লিখা যাবে না। আজ হোক কাল হোক এটার ফলাফল পাবেনই পাবেন ইনশাআল্লাহ। এই জন্য আমি যেটা বলছিলাম, আপনাদের তো আমাদের ছাত্র শুভাকাঙ্ক্ষী, আমি স্পষ্ট করলাম আমি আগেও যেরকম আপনাদের ছিলাম, আহলে হক ওলামায়ে কেরামের পক্ষে ছিলাম, এখনো আছে, সামনে থাকবেন ইনশাআল্লাহ। রাজনৈতিক কৌশল আলাদা, এই জন্য রাজনৈতিক কৌশল হিসেবে আমি জাতীয় পার্টির সাথে আছি। এটা তো সারা জীবন থাকবে না। রাজনৈতিক কৌশল যদি আমার সামনে নির্বাচনের ভিন্নতা হয়, অন্য জায়গায় চলে বুঝেছেন সবাই। এই জন্য আমার প্রতি কেউ খারাপ ধারণা করবেন না। কোন ছাত্ররা ফেসবুকে গিয়ে কমেন্ট করছে, মুস্তাদ জি শেষ হয়ে গেল, জীবনটা শেষ, কি করলেন? আপনার দ্বারা আর কিছু হবে না। আপনার অনেক আশা করছেন, স্বতন্ত্র আপনি ভালো ছিলেন, কেন যে গেলেন? ইস, আপনার কত আশা করছেন, অথচ জীবনে সে একটা লাইক কমেন্টও করে, একটা শেয়ারও করে, আর আমার কত ভালোবাসা আমাকে। ভালোবাসলে একজন ই আছে না, নমুনা আছে না। আপনি ভালোবাসেন কি দিয়ে? হয়তো হাদিয়া কথা দিবেন, অথবা তাকে ভালোবাসবেন, তাকে তার পক্ষে কথা বলবেন, তার পক্ষে প্রচারণা চালাবেন না।
যাওয়ার পরে দেখি এখন বিভিন্ন দলের লোকজন এখন বলে, ইস আপনার কত আশা ছিল, আমাদের দলে আসলে কত ভালো হতো। প্রচারণায় গেছে, বিভিন্ন দলের লোকজন বলে, ভাই আপনার কাজগুলো অনেক ভালো লাগে, আপনি যদি আমাদের দলে আসতেন কত ভালো হতো। তো বললাম যে দলে তো গেছে, কিন্তু আপনার তো গ্যারান্টি দেন নাই, আপনাদের নেতা তো দেয় নাই। যাই হোক, এখন পরিস্থিতি একটু ভিন্ন হয়েছে। আমার এটা বললাম রাজনৈতিক কৌশল হিসেবে, এই জন্য আপনারা কোনো খারাপ ধারণা করবেন না। ডান পাশে বসেন, সবাই যেদিকে শেষ হয়েছে এই পাশে বসেন। যাক, অনেক কথা আছে ইনশাআল্লাহ। শেষ কথা যেটা, এখন আমরা কেমন কাজে চলে যাব, শেষ কথা হলো মানহালের সাথে ফিরে থাকবে ইনশাআল্লাহ। যদি কখনো ব্যতিক্রম কিছু দেখেন, আমার ব্যক্তিগত, শোনেন, আমি ব্যক্তিগত রায়হান, আমার কাজ ব্যতিক্রম হতে পারে, ভিন্ন কিছু হতে পারে। মানহালের গতিতে চলবে। মানহালের পেজ থেকে, মানহালের ইউটিউব চ্যানেল থেকে কোনো কিছু যায় না, কিন্তু আপনারা খেয়াল করছেন, রাজনৈতিক বলেন কোনো কিছু গেছে, যায় না, এটা আলাদা প্ল্যাটফর্ম। আমার ব্যক্তিগত পেজ, আমার ব্যক্তিগত কাজ আলাদা, এখানে ব্যতিক্রম কিছু হতে পারে। হলে এতটুকু মনে রাখেন, আস্থা রাখবেন যে উস্তাদে যেটা করছেন এটা মানুষের কল্যাণের জন্য, ওলামায়ে কেরামের কল্যাণের জন্য, নিশ্চয়ই কিনা হেকমত আছে, ওই হেকমতের দিকে লক্ষ্য করে তিনি কাজটা করছেন। এই জন্য আগে গালাগালি করবেন না, রাগারাগি করবেন না, বাবাই বলবেন না যে ধ্বংস হয়ে গেছে, আগে ধ্বংস করেন, একটু সুযোগ দেন। হ্যাঁ, বলেন না, অনেকে বলে ধ্বংস হয়ে গেছে, হালাক হয়ে গেছে, আগে ধ্বংস করেন, একটু সুযোগ দেন, তবটা ভজনা করে আবার আস্তে আস্তে পারি দোয়া করবেন। অনেক সময় আবার যদি কিছু বেশি অস্পষ্টতা মনে হয়, মাদ্রাসার পেজে আছে, মাদ্রাসার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, স্পষ্ট হয়ে নেবেন, বা আমাকে সরাসরি ফোনই করলেন, যদি আমি একটু ব্যস্ত মানুষ, ফোন করে স্পষ্ট হয়ে যাবে। আগেই খারাপ ধারণা করা উচিত না, এটা যা দিলে কারো ক্ষেত্রে অস্পষ্টতা থাকলে, কোনো বিষয় না বুঝে আসলে তাকে জিজ্ঞাসা করেন সরাসরি। কিন্তু খারাপ ধারণা করলে তো তার প্রতি আপনি গুনার কাজ করলেন। সে কেন গেল, কি কারণে গেছে, ওই যে গল্প তো আপনারা সবাই জানেন, একজন চুরি করে গোসল করতে নেমেছে, আর একজন কি তাহাজ্জুদ করার জন্য ওযু করতে নেমেছে। আর চোর মনে মনে ভাবে আমি খালি একা আছি, আর একজন আছে দেখি, আবার তাহাজ্জুদ করতে বসছে, সে মনে করে যে কি তাহাজ্জুদের জন্য ওযু করতে এসেছে। বলে যার মনে যা তাহলে ওঠে তা। এই জন্য মনের মধ্যে খারাপ ধারণা রাখবে না, ভালো ধারণা রাখবে, ঠিক আছে ইনশাআল্লাহ। মানহালের অনেক চেষ্টা, অনেক স্বপ্ন আছে, শুধু স্বপ্ন না, স্বপ্ন বাস্তবায়ন আমরা করতে চাই ইনশাআল্লাহ। আমাদের সামনে ইচ্ছা আছে, আমরা একটা সেমিনার করবো, আসলে বিভিন্ন কারণে হয় নাই। সেমিনারের যদি আমরা ঘোষণা দিই, আপনারা আসবেন ইনশাআল্লাহ। আমরা ব্যতিক্রম কিছু চিন্তা শেয়ার করতে চাই, যেগুলো দ্বারা আমাদের উপকার হবে। যেমন মনে করেন কালেকশন পদ্ধতির কথা বললাম, রাজনৈতিক কিছু কৌশল আছে, রাজনৈতিক কৌশল আমরা শেয়ার করলাম। আপনি বলতে পারেন দোস্ত যে আমার নুনাতে বান্ধা করে, আমি কি আবার রাজনীতি করবো, বেতন 2 মাসের বেতন বাকি এখনো, অল্প করে বিন্দু বিন্দু করতে করতে গিয়ে যায়, সিন্ধু নদীর মতো হয়ে যায়, তিল থেকে তাল হয়ে যেতে পারে। অল্প করে কিছু কিছু টাকা জমা করে, টাকাও লাগবে আবার বুদ্ধিও লাগবে। অনেকে বলে রাজনীতি করতে গেলে টাকা লাগবে, টাকা ছাড়া হয় না, ভাই টাকার চেয়ে বড় কথা মনে করে বুদ্ধি লাগবে এবং চেষ্টা লাগবে, পরিশ্রম লাগবে। আমার অনেক টাকা আছে, অনেক টাকা নাই তো, আমি বলতে পারি দোস্ত যে আপনি একটা গরুর মাসে আপনার টাকা নেই, মানে 10 টাকা ইলিশ মাছ দেন, আরে ভাই একটা গরুর মাসে দিচ্ছে, খরচ হচ্ছে আমার 1 লাখ টাকা। কত? 1 লাখ টাকা খরচ করেছি, আর কাজ হয়েছে কি 1 কোটি টাকা, বুঝেছেন? 1 লাখ টাকার গরুর মাংস দিয়েছি, আর খরচ আমার প্রচার হয়েছে কত, 1 কোটি টাকা। কারণ আপনার কাছে আছে 1 লাখ টাকা, আপনি কি করবেন? মানে মেম্বারের টাকা, আমরা আগেই এমপিতে দরকার নেই, মেম্বারে খরচ করেন, প্রয়োজন দরকার মানুষের সাথে যোগাযোগ করেন, ওস্তাদ কি করতে পারে, একটা বুদ্ধি দেন, সমস্যা নেই, হাদিয়া ছাড়াই বুদ্ধি দেওয়া হবে ইনশাআল্লাহ। আবার বলে যে হাদিয়ার মধ্যে দেওয়া লাগে কিনা, ভাই রাজনৈতিক বুদ্ধি দিলেও টাকা নেই এখন, এরকম লোক আছে জানেন? প্রশান্ত কিশোর নামে একজন লোক আছে ভারতে, নাম করা, আজকে গুগলে সার্চ দেবেন, প্রশান্ত কিশোর। এই লোকে বুদ্ধি দিয়ে দিয়ে পেট চালায়, কি দিয়ে? বুদ্ধি দিয়ে, অনেক কিছু দিয়ে দিচ্ছে রাজনীতির বুদ্ধি দিয়ে। আরেকটা সহজ বলি, ওই বলে না বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী মানে কি, যে বুদ্ধি বেঁচে খায়, বুদ্ধিজীবী, জীবিকা নির্বাহ করে বুদ্ধি বেঁচে। আমাদের দেশের অনেক বুদ্ধিজীবী আছে, খালি বুদ্ধি দেয়, উপদেষ্টা রাখে না বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা, কি করে উপদেষ্টার কাজ কি, বুদ্ধি দেওয়া। তো যাই হোক, মানে আমরা তো আপনাদের হিতাকাঙ্ক্ষী, আমাদের কোনো টাকা পয়সা লাগবে না, এমনি ফিরে বুদ্ধি দেবো। যদিও বুদ্ধি এমনি আসে না, অনেক পরিশ্রম করতে হয়, চিন্তা ভাবনা করা বুদ্ধি আসে, ইউনিক আইডিয়া খুঁজে বের করতে হয় ইনশাল্লাহ। থাকবেন তো ইনশাল্লাহ? বলে যে হুজুরের দৌড় মসজিদ পর্যন্ত না, হুজুরের দৌড় সংসদ পর্যন্ত হবে ইনশাল্লাহ, শুধু মসজিদ পর্যন্ত না, নাকি? তো আরো অনেক কথা আছে, সব কথা বলা সম্ভব না। তো সব কথা শেষের দিকে একটা কথা বললাম, সেটা হলো আমাদের ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
আর যদি কোনো অস্পষ্টতা থাকে কোনো বিষয়, এটা ব্যক্তিগতভাবে মাদ্রাসার হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমাদের যারা ওস্তাদ আছে তাদের সাথে যোগাযোগ করে জেনে নেবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে এখন শুরু করতে পারি? প্ল্যান করতে গেলে আবার মূল কাজ শেষ হয়ে যাবে। আর এখন অনেকগুলো কাজ আছে ইনশাআল্লাহ, অনেক কিছু প্ল্যান আছে, এগুলো ধীরে ধীরে দেখতে পাবেন। আমার ফেসবুক পেজটা আপনারা ফলো করবেন, আমার কাজগুলো দেখতে পাবেন ইনশাআল্লাহ। অনেক সময় মনে হবে যে ইয়া আল্লাহ এত টাকা কাজ করছে, এই লোক মনে হয় কোনো ইসরায়েলের কোনো ভক্ত জন্মে নাকি, হ্যাঁ ইহুদিদের মনে হয় কি ডোনেশন পায় ভাই, এগুলি ভাবেন না, বললাম না আগে ধারণা করবেন। উপর দিয়ে মনে হবে যে বিগ বাজেটের একটা কিছু, কিন্তু ভিতরে কি শুনলে আপনার আস্তে আস্তে পেট ব্যথা হয়ে যাবে, আল্লাহ এ কি রে ভাই, হ্যাঁ উপর দিয়ে মনে হচ্ছে এত কিছু করে ফেলছে, কিন্তু ভিতরে ভিতরে কি মনে হবে, ভিতরেতে গেলে দেখবেন এক অল্প কিছু টাকা বুদ্ধিতে কাজ করে ফেলছে। তো এরকম কিছু হয়, এই জন্য আগে একটা ধারণা করবেন। তো আমরা প্রথমে কেস করে দিয়ে দিলে ভালো হয় নাকি, তারপর আমরা পাখি দিই, এরপর আমরা সনদ দেবো। ক্রেস্টের ক্ষেত্রে আমরা যেটা করব, আপনারা অনেকে আছেন, ওস্তাদ আছেন, তারপরে অভিভাবকরা আছেন, তো আসলে একটু সময় দিতে পারলে ভালো হতো, কিন্তু সময় তো আমাদের হাতে নেই, অল্প সময়। তারপর ছাত্ররা আমাদের আসতে দেরি করেছে, এই জন্য মানে আমরা অন্য কাউকে আবার সময় দিতে পারছি না। তো সবাই পরিস্থিতি দেখবেন আলোচনা করার সময় দিতে পারলাম না। তো এখন আমরা একজন একজন করে নাম বলবো। আরেকটা মাইক আছে না, কি ভালো কথা বলতে পারেন কি? কথা বলার ক্ষেত্রে কথাটা আবার সুন্দর হতে হবে। আমাদের অনেকে আছে কি আই কিনেছে, যদি বলেন আমি কি, যদি আই বলেন তাহলে মানুষ কি ভালো বলবে? হ্যাঁ না, আমি কারো কটাক্ষ করছি। আঞ্চলিক ভাষা বাড়িতে বলতে পারে। এখানে আরেকটা কথা বলি, শুদ্ধ ভাষায় কথা বলানো নিজের সুন্নত। আমরা দায়ী সুন্নত খালি টুপি পাঞ্জাবি, এই সুগন্ধ ব্যবহার করা, মিষ্টি খাওয়া, এই সুন্নত মনে করি। শুদ্ধ ভাষায় কথা বলা একটা নিজের সুন্নত, এই সুন্নতটা নাই। আমার প্রিয় ওস্তাদ মাওলানা আবু জাহেল ইসলাম হাফিজাহুল্লাহ, ওনার মাদ্রাসা বাবুর্চি পর্যন্ত শুদ্ধ ভাষায় কথা বলে। আমরা আলহামদুলিল্লাহ, আমি ওনার ছাত্র, ওই যে ছোট ছোট অবস্থায় ছাত্র অবস্থায় ধরেছে শুদ্ধ ভাষা এখন বলে। আপনাদের সাথে যেভাবে অন্যান্য কথা বলছি, সাংবাদিকদের সামনে এভাবে কথা বলে, আপনারা আমার ভিডিও টিডিও দেখলে জানেন। আবার আমি বাসায় আমার ওয়াইফের সাথে, আমার আম্মার সাথে এইভাবেই কথা বলে। শুদ্ধ ভাষাকে মনে বানায় গ্রহণ করে নিয়েছে, যেটা একটা সুন্নত, দাইমি সুন্নত। মানে কি দাইম, মানে কি দাইমা, সর্বদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা শুদ্ধ ভাষায় কথা বলতেন। হাদিস আমরা যত দেখি, কোনো হাদিস সম্পাদনা করা হয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন ওইটাই লিপিবদ্ধ করা হয়েছে। এই জন্য আপনারা শুদ্ধ ভাষায় কথা বলবেন। শুদ্ধ ভাষায় কথা বললে যে কোনো মঞ্চে, যে কোনো অবস্থানে, যে কোনো জায়গায় আপনি হাসির পাত্র হবেন। আপনার কথা সবাই বুঝবে, সবাই গ্রহণ করবে। ঠিক আছে ইনশাআল্লাহ? বলবেন তো ইনশাআল্লাহ শুদ্ধ ভাষার কথা? ইনশাআল্লাহ। তাহলে ভালো প্রিপারেও করেন। আচ্ছা, একজন করে ওই যে